সরকার নিয়োগের ব্যাপারটা আসলে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আহ, সরকারের কাছে কি তথ্য আছে? কারণ আমার জানা মতে আমাদের এবারে প্রথম আপনার এই যে 60% নারী কোটা বা অন্যান্য কোটা যেগুলো থাকে এগুলো ছাড়া এবারে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আসলে দাবিদার। আর এবারে আমাদের ম্যাক্সিমাম অনেক প্রার্থী বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছে, বা বিভিন্ন ন্যাশনালের অনেক ভালো ভালো সাবজেক্টের প্রার্থীরা। সেক্ষেত্রে আসলে আমারও সরকারের কাছে একটা আকুল আবেদন বা প্রশ্ন বলতে পারেন, কেন ওনাদের আমাদেরকে নিয়োগ দিতেছে না? আমাদের পারিবারিক, সামাজিক খুবই আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। প্রত্যেক জায়গায় সবাই জিজ্ঞেস করে যে তোমরা চাকরিতে কি, তোমাদের জয়েনিং কবে, তুমি কোন স্কুল পাইছো? আসলে এলাকাতে বা বাড়ির আশেপাশে কোথাও কথা বলতে পারি না, মুখ দেখাতে পারি না, লজ্জায় মুখটা লুকিয়ে লুকিয়ে হাঁটতে হয়। এমন একটা আমাদের কন্ডিশন। আমাদের সুপারিশ প্রাপ্তির 4 মাস পরও এখন আমরা নিয়োগ পাইনি। আমারও পার্সোনালি আমারও শেষ, এই বছরটাই আমার শেষ। আমার বয়স শেষ, আমি এরপরে আর কোথাও অ্যাপ্লাই করার সুযোগ নেই। এই বছর হয়তো আর দুই একটা নিয়োগ অ্যাপ্লাই করতে পারবো। প্রাথমিক সামনে পাবো কিনা এটা জানি না। আমি পার্সোনালি আসলে শিক্ষকতাকে খুব ভালোবাসি, সম্মান করি, আমার এটা পছন্দের একটা পেশা আর কি। সেক্ষেত্রে আমি খুবই খুশি হয়েছি যখন আমি প্রাথমিকে ঠিক চান্স পাইছি। আমার ফ্যামিলি, পরিবার সবাই অনেক খুশি হয়েছে। এর আগে আমি আরেকটা স্কুলের, ঢাকায় আরেকটা স্কুলের আমি সহকারী শিক্ষক হিসেবে ছিলাম। প্রাথমিকে যখন সুপারিশপ্রাপ্ত হয়েছি, সাথে সাথে আমি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসছি। কারণ আমার খুবই শখ, বুঝে না, তার সরকারি চাকরিটি চাকরিটি হচ্ছে মানুষের একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার, সামাজিকভাবে পারিবারিকভাবে একটা ভালো একটা সম্মানজনক। এর পাশাপাশি হচ্ছে আমি সিভিল সার্জনে স্বাস্থ্য সহকারী পোস্টে আমি সুপারিশপ্রাপ্ত হই, চূড়ান্ত নিয়োগে পাইছি। কিন্তু আমি চিন্তা করলাম আমার শিক্ষকতা মহান পেশা, এটা আমার পছন্দের, আমি দেশ গড়ার কারিগর হিসাবে নিজেকে নিয়োগ করবো। এই চিন্তা করে আমি আর ওদিকে জয়েন করি নাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমি নোয়াখালী জেলা থেকে সুপারিশপ্রাপ্ত।